যেই খাবারগুলোর মধ্যে আয়রন থাকে তাহলে সেগুলো তাদের অভাব শরীরের মধ্যে ঢোকে। আবার অনেকে ভীষণ খামখেয়ালি পনা করেন, মানে খেলেন আবার ২-৪ দিন কম খাবার খেলেন, আবার ভালো করে খাচ্ছেন না। খাবার আছে কিন্তু জাঙ্ক ফুডের উপর বেশি থাকছেন, তাদের ক্ষেত্রে কিন্তু আয়রন ডেফিসিয়েন্সি খুব কমন। আমাদের দেশে সবচেয়ে কমন যেটা সেটা হচ্ছে আয়রন ডেফিসিয়েন্সি। প্লাজমা সেল ডিসক্রাসিয়া আমরা বলি, মাল্টিপল মায়োলোমা সেটার ডাক্তারি নাম। তারপরে দেখা গেল একটা এন্ডোস্কোপি কোলোনোস্কোপি করতে দেওয়া হলে কোলোনিক একটা গ্রোথ পাওয়া গেলে সেখান থেকে লস হচ্ছে। আচ্ছা, ভিটামিন সি খুব প্রয়োজন আমাদের এই খাবার থেকে আয়রন শোষণের জন্য। যাদের শরীরে ভিটামিন সির অভাব আছে তাদের অ্যানিমিয়া হতে পারে এই একই কারণে। ইদানিংকালে ভীষণ দুর্বল লাগছে, খানিকটা কাজ করলে বা হাঁটাচলা করলে হাঁপিয়ে উঠছেন। ডাক্তারবাবু একটা ব্লাড টেস্ট দিয়েছিলেন এবং তাতে দেখা গেল যে হিমোগ্লোবিন কম আছে, মানে রক্ত কম আছে। এখন কথা হলো যে এই সারাক্ষণ ক্লান্তি লাগা, অল্পতে হাঁপিয়ে ওঠা, এর মূলে কি শুধুমাত্রই রক্ত অল্পতা নাকি অন্য অন্য কারণেও এই জিনিসগুলো ঘটতে পারে? আসুন আজকে আমরা জানার চেষ্টা করব যে সারাক্ষণ ক্লান্তি লাগার কারণ কি, এবং এটা যদি হিমোগ্লোবিনের অভাবেই হয়ে থাকে তাহলে আমরা সেটাকে কীভাবে পূরণ করব, ঘরোয়া পদ্ধতিতেই এটা কীভাবে পূরণ করা যায় সেটা যেমন জানবো, এবং পাশাপাশি জানবো যে আমরা কখন চিকিৎসকের কাছে পৌঁছবো। আর এই সমগ্র আলোচনায় আমাদের সঙ্গে আছেন আমাদের শহরের বিশিষ্ট চিকিৎসক এবং আমার ভীষণ প্রিয় একজন মানুষ, ডক্টর এস এম মল্লিক। নমস্কার ডাক্তারবাবু। নমস্কার। অনেকেরই একটা অভিযোগ থাকে যে আর ভাল লাগছে না, ক্লান্তি লাগে, যা কিছু করতে যাই একটুতেই হাঁপিয়ে উঠছি। এবং অনেকেই বলেন যে দেখো হয়তো রক্ত কমে গেছে, হয়তো পাড়ার একটা প্যাথোলজি ল্যাব থেকে তিনি হিমোগ্লোবিন টেস্টটাও করিয়েছেন এবং তাতে দেখা গেছে সত্যি তার হিমোগ্লোবিনটা কম। আমাদের ভারতীয় মহিলাদের ক্ষেত্রে এটা বেশি দেখা যায় এবং তাদের হিমোগ্লোবিন এমনিতেও কম থাকে। ঘটনা হচ্ছে এই যে সারাক্ষণ ক্লান্তি এবং একটু কাজ করলেই হাঁপিয়ে উঠছেন মানুষজনেরা, কারণ কি হিমোগ্লোবিনের ঘাটতি নাকি অন্য অন্য কারণেও এই বিষয়গুলো হতে পারে? ক্লান্তি এই ব্যাপারটা কিন্তু ভীষণ সাবজেক্টিভ। আমার কাছে যেটা দুর্বলতার কারণ নয়, বা যেটা হতে পারে অল্প একটু দুর্বল আছি, কিন্তু যে ক্লান্ত হয়ে যাওয়াটা এটা কিন্তু অন্যর ক্ষেত্রে অনেক অল্প কারণে অনেক বেশি হতে পারে। হ্যাঁ, হতে পারে। মানে প্রত্যেকের তো অনুধাবন করার ক্ষমতা আলাদা, রিসেপ্টার্স আলাদা, তার বডি আলাদা, তার ব্রেন আলাদা, তার পেন এক্সারসাইজ টলারেন্স আলাদা। একদম। ক্লান্ত হয়ে যাওয়া বা দুর্বল হয়ে যাওয়া অনেক কারণেই হতে পারে। একটা তো আপনি বললেন হিমোগ্লোবিন কম হওয়ার কারণে হতে পারে, ডেফিনেটলি হতে পারে। হিমোগ্লোবিন কম থাকলে অক্সিজেন ক্যারিং ক্যাপাসিটি কমে যায় এবং তখন আমাদের ক্লান্ত লাগে। কারো যদি ঘুম কম হয় তারও কিন্তু ক্লান্ত লাগতে পারে। একদমই। কারো যদি ডায়াবেটিস আছে অনেক দিন ধরে এবং সেটা আনকন্ট্রোল, সেটা থেকে ক্লান্তি হতে পারে। কারো একটা হার্টের অসুখ আছে সেটা থেকেও ক্লান্তি হতে পারে। কারো একটা লিভার বা কিডনির সমস্যা আছে সেটা থেকেও ক্লান্তি হতে পারে। কারো একটা হরমোনাল কিছু প্রবলেম আছে যেমন থাইরয়েড ডিসফাংশন, সেটা থেকেও ক্লান্তি হতে পারে। আবার কারো অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া আছে সেটা থেকেও ক্লান্তি হতে পারে। কারো কিছু নেই, তিনি এক্সারসাইজ করেন না, একটু হাঁটাচলা করলেই হাঁপিয়ে যান, সেটাতেও ক্লান্তি হতে পারে। ওবেসিটি, শরীরে ওজন বেশি, সেটা থেকেও ক্লান্তি হতে পারে। কারো অ্যাংজাইটি বা ডিপ্রেশন আছে, তিনি মনে করেন তিনি দুর্বল এবং ক্লান্ত, সেটাও একটা কারণ। ফলে এটা একটা সাবজেক্টিভ ম্যাটার, কার কতটা লেভেলে ক্লান্তি লাগছে বা কতটা দুর্বলতা লাগছে, কে কতটা ক্লান্ত। তবে শুধু হিমোগ্লোবিন কমা ক্লান্তি বা দুর্বলতার একমাত্র কারণ নয়, অনেকগুলো কারণ আছে এবং আমি যতগুলো বললাম এর বাইরে আরও 50টা কারণ আছে, সবকটা বলা সম্ভব না। কিন্তু এগুলো হচ্ছে মেজর কজেস অফ উইকনেস অর লেথার্জি, কিন্তু তার মধ্যে হিমোগ্লোবিন কমে যাওয়াটা একটা মেজর কারণ এবং নিশ্চয়ই এবং বড় কারণ। আচ্ছা, এই যে হিমোগ্লোবিনের কমা বা কমে আসা, এটার মূলে কি কি কারণ থাকতে পারে? আমাদের দেশে সবচেয়ে কমন যেটা সেটা হচ্ছে আয়রন ডেফিসিয়েন্সি, শরীরের মধ্যে লোহা কমে যাওয়া। সেটা অনেকগুলো কারণে হতে পারে, মোস্টলি নিউট্রিশনাল। আমরা যে খাবার খাই যথেষ্ট পরিমাণে যায় না, সেই খাবারটা মাধ্যমে আয়রন শরীরের মধ্যে যথেষ্ট পরিমাণে যায় না। আবার এমন মানুষ আছেন তিনি ঠিকঠাক খাবার খাচ্ছেন কিন্তু যে খাবারগুলোতে আয়রন আছে সেই খাবার তিনি খাচ্ছেন না, ফলে তার হিমোগ্লোবিন কমতে পারে। ভিটামিন B12, ভিটামিন B9 মানে ফোলেট, এদের অভাবেও হিমোগ্লোবিন কমতে পারে। সেটাতে মেগালোব্লাস্টিক অ্যানিমিয়ার মতো পিকচার হয়। পেটে কারো হুকওয়ার্ম আছে, মানে ইন্টেস্টিনাল ওয়ার্ম, কৃমি,
সেটা থেকেও তার হিমোগ্লোবিন কমতে পারে। জেনেটিক কিছু কজ আছে, থ্যালাসেমিয়া, সিকল সেল অ্যানিমিয়া, সেগুলো থেকে হিমোগ্লোবিন কমতে পারে। কারো হিমোগ্লোবিন শরীরের মধ্যে তৈরি হয়ে নষ্ট হয়ে যাচ্ছে, তার হিমোগ্লোবিন কমতে পারে, হিমোলাইটিক অ্যানিমিয়া। কারো আবার অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া আছে, ধরুন বোন ম্যারো থেকে হিমোগ্লোবিন ঠিকভাবে তৈরি হচ্ছে না, বা অন্য কোনো বোন ম্যারোর অসুখ আছে, সেটা লিউকিমিয়া হতে পারে ইত্যাদি, সেই ক্ষেত্রেও তো হতে পারে। ফলে হিমোগ্লোবিন কমার বিবিধ কারণ আছে। আমি আমি মনে রাখার জন্য সোজা করে বলি যে ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট, মানে যেখান থেকে তৈরি হওয়ার কথা সেখানে ঠিকঠাক তৈরি হচ্ছে না, আর বোন ম্যারো থেকে ঠিকঠাক তৈরি হচ্ছে না, অথবা বোন ম্যারো থেকে ঠিকঠাক তৈরি হচ্ছে, আমাদের সার্কুলেশনে এসে ভেঙে যাচ্ছে, এটা হিমোগ্লাইটিক অ্যানিমিয়ার কথা বলছিলাম, যেটাতে বিলিরুবিন বেড়ে যাওয়া ইত্যাদি হয়। আবার হিমোগ্লোবিন লস থেকেও তো হতে পারে, মনে করুন কারো মেনোরেজিয়া আছে, বেশি মেনস্ট্রুয়েশন হয়, তার কমতে পারে, কারো পাইলস আছে, রক্ত বেরিয়ে যাচ্ছে, কারো একটা পেটে আলসার আছে, সেখান থেকে বেরিয়ে যাচ্ছে, ইন্টারনাল ব্লিডিং হচ্ছে। তাহলে হিমোগ্লোবিন কমার কারণ শুধুমাত্র আয়রন নয়, যে এরকম না হিমোগ্লোবিন কম পেলাম আর আমি আয়রন ট্যাবলেট কিনে দোকান থেকে কিনে খেতে শুরু করলাম, যা সবার যে হিমোগ্লোবিন কারেক্টেড হয়ে যাবে, ব্যাপারটা তা নয় কিন্তু। যার যেরকম অসুখ আছে তার সেরকম ব্যবস্থা করতে হবে। যেমন একটা রক্তের একটা প্লাজমা সেলের প্রবলেম হয়, যেটা প্লাজমা সেল ডিসক্রেশিয়া আমরা বলি, মাল্টিপল মায়োলোমা সেটা ডাক্তারি নাম। এবার সেটা তো হিমোগ্লোবিন কমে। আবার মনে করুন কারো একটা সিকেডি আছে, কিডনি থেকে এরিথ্রোপয়েটিন হরমোন বের হয়, যে হরমোনটা বোন ম্যারো থেকে হিমোগ্লোবিন তৈরিতে সাহায্য করে। কিডনি খারাপ আছে, এরিথ্রোপয়েটিন হরমোন বেরোতে পারছে না, তাহলে তো হিমোগ্লোবিন প্রোডাকশনও কম। ফলে তার সবটাই কি আয়রন দিয়ে ম্যানেজ করা সম্ভব? সম্ভব না। তাহলে হিমোগ্লোবিন কম থাকলে এবং সেটা ক্রনিক্যালি কম থাকলে প্রথম কাজ হচ্ছে একজন ডাক্তারবাবুর কাছে যাওয়া। বাড়ির পাশে আপনার পরিচিত ডাক্তারবাবু যিনি আপনাকে রেগুলার দেখেন, তিনি আপনার এই প্রবলেমের জন্য বেস্ট ডক্টর। তিনি আপনাকে ইভ্যালুয়েট করে বলে দিতে পারবেন যে কোন অসুখ হয়েছে না হয়েছে, কিছু পরীক্ষা নিরীক্ষা করার মাধ্যমে। এবং পরীক্ষা নিরীক্ষাগুলো যে সবকটা খুব এক্সপেন্সিভ তা নয় কিন্তু। তা নয়। হতে পারে যে অনেক পরীক্ষা নিরীক্ষা করা হলে হিমোগ্লোবিন কমের কোনো কারণ খুঁজে পাওয়া গেল না, তারপরে দেখা গেল একটা এন্ডোস্কোপি কোলোনোস্কোপি করতে দেওয়া হলে কোলোনিক একটা গ্রোথ পাওয়া গেল, সেখান থেকে লস হচ্ছে। কারণ বিবিধ। সুতরাং হিমোগ্লোবিন যারা কম থাকলে আমাদের কিছু পরীক্ষা করতে হবে, তার জন্য পরীক্ষা যিনি সাজেস্ট করবেন সেই লোকটার কাছে পৌঁছতে হবে, তিনি একজন চিকিৎসক। তার মানে আমরা বুঝতে পারলাম যে কোন কোন কারণের জন্য আমাদের রক্তে হিমোগ্লোবিন কমে যেতে পারে। এবার আপনার কাছে যেটা জানতে চাইব যে হিমোগ্লোবিন যদি আমার শরীরে কম থাকে বা আমার রক্তে যদি কম থাকে, তাহলে একটা যেমন বললাম ক্লান্তি লাগতে পারে বা একটু শ্বাসকষ্ট হতে পারে। এছাড়া আর কি কি সমস্যা দেখা দিতে পারে যদি আমার শরীরে হিমোগ্লোবিনের মাত্রা কমে যায়? হিমোগ্লোবিন হচ্ছে একটা প্রোটিন, যে প্রোটিনটা আমাদের অক্সিজেন ক্যারি করতে সাহায্য করে। কোনো কারণে যদি হিমোগ্লোবিন কমে যায়, তাহলে তো যে অর্গানসগুলোতে অক্সিজেন পৌঁছানোর দরকার ছিল সেগুলোতে ঠিকঠাক পৌঁছবে না। ক্লান্তি লাগা খুব সাধারণ একটা লক্ষণ, সিমটম বলতে পারেন হিমোগ্লোবিন কমে যাওয়ার। এই যে হিমোগ্লোবিন কমে গেলে মাথা ঝিমঝিম করতে পারে, খিদে কমে যেতে পারে, শরীর দুর্বল লাগতে পারে, বসা থেকে উঠতে গিয়ে বা শোয়া থেকে উঠতে গিয়ে মাথা ঘুরে যেতে পারে, এবং অনেকটা হিমোগ্লোবিন কমে গেলে অজ্ঞানও হয়ে যেতে পারে। আচ্ছা, অজ্ঞানও হয়ে যেতে পারে। অজ্ঞানও হতে পারে। আচ্ছা। ফলে কারণ বিবিধ, তবে হিমোগ্লোবিন যে কমে গিয়ে অজ্ঞান হয়ে যায়, তার এই ক্ষেত্রে হিমোগ্লোবিনটাকে একটু দ্রুত কমতে হবে, সাডেন ড্রপ ইন হিমোগ্লোবিন লেভেল হতে হবে, যাতে বডি অ্যাডাপ্ট করার টাইম পায়নি। নাহলে তো বডি ভলিউম, ব্লাড ভলিউম বাড়িয়ে দিয়ে সেটাকে ম্যানেজ করার চেষ্টা করে, সেক্ষেত্রে অজ্ঞান হবে না। কিন্তু হঠাৎ করে কোনো কারণে হিমোগ্লোবিন কমেছে, ব্লাড লস ইত্যাদিতে, সেই ক্ষেত্রে লোকে অজ্ঞানও হয়ে যেতে পারে। আচ্ছা, এবার আমি ধরে নিলাম আমার সাধারণ কিছু কারণের জন্য আমার রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কমেছে। তো আমি কি খাবো যাতে আমার এই মানে রক্ত অল্পতা বা হিমোগ্লোবিনের মাত্রা যেটা কম আছে সেটা পূরণ করতে আমি সমর্থ হব? এই ব্যাপারে আমার একটা বক্তব্য আছে, যে এই খাওয়া দাওয়ার ব্যাপারটা হিমোগ্লোবিনের মাত্রার সঙ্গে তখনই সম্পর্কিত বা সম্পর্কযুক্ত যদি এই অ্যানিমিয়াটা নিউট্রিশনাল হয়, মানে পুষ্টির কারণে যদি অ্যানিমিয়া হয়, তবেই খাবার ব্যাপারটা সম্পর্কযুক্ত। যদি কোনো রোগ যদি এর মূলে থেকে থাকে তাহলে তো খাওয়া দাওয়াই হবে না। খাওয়া দাওয়া হবে না। এবং সেটার কারণ বিবিধ আপনি বলেছেন, তো অত বড় আলোচনা আমরা করে উঠতে পারবো না। তো তবু মানে যারা জানতে চান যে আমরা কি খেলে আমাদের এই হিমোগ্লোবিনের মাত্রা বাড়বে, মানে প্রশ্নটা তাদের জন্যই মূলত আর কি। এই আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া যদি হয়,
সেক্ষেত্রে এমন খাবার খেতে হবে যার মধ্যে আয়রন বেশি আছে। কলা গাছের যত জিনিস আমরা খাই সবেতে আয়রন বেশি থাকে। আচ্ছা, থোড় হতে পারে, মোচা হতে পারে, কাঁচকলা হতে পারে, পাকা কলা হতে পারে, আয়রন বেশি আছে। বেশ। ডুমুরে আয়রন বেশি থাকে, পালং শাকে আয়রন বেশি থাকে, বিটরুটে আয়রন বেশি থাকে, বেদানাতে আয়রন বেশি থাকে, রেড মিটে আয়রন বেশি থাকে, চিকেনও থাকে, রেড মিটেও বেশি থাকে, যে কোনো ডার্ক লিফি ভেজিটেবলসে আয়রন থাকে, আচ্ছা, যার পাতার রং গাঢ়। গাঢ় পাতার রং, সেগুলোতে আয়রন বেশি থাকে, সেটা খেতে পারি। খেজুরে আয়রন বেশি থাকে, ফলে পেয়ারাতে আয়রন আছে, আপেলে আছে, এগুলো খেলে আয়রন শরীরের মধ্যে ঢুকবে, তাতে হিমোগ্লোবিন বাড়বে। এবার কিছু কিছু লোকের প্রশ্ন থাকে, এমন একটা কিছু বলে দিন রক্ত একদম দ্রুত গতিতে বেড়ে যাবে, 15 দিনে বিদ্যুতের গতিতে বেড়ে যাবে। বিদ্যুতের গতিতে বাড়বে, এরকম হওয়া সম্ভব না। মানে সে আপনার হিমোগ্লোবিন 9.6 আছে, সে আপনি 15 দিন একটু ভালো খাওয়া দাওয়া করলেন, কুলেখাড়া শাক খেলেন, এই কুলেখাড়া শাক নিয়ে আমার আবার বক্তব্য আছে, আচ্ছা। সেটা বলছি। হুম। বা কিছু ভালো খাবার খেলেন, তাতে আপনার আয়রন বেড়ে গেল, হিমোগ্লোবিন বেড়ে গেল। কিডনি রোগীদের ক্ষেত্রে ঝামেলাটা যেটা হয়, এই আমাদের এই ভিডিওটা শোনেন, তারা শোনেন পালং শাক খেতে হবে, তারা শোনেন কুলেখাড়া শাক খেতে হবে, এগুলোতে হাই পটাশিয়াম থাকে। হ্যাঁ, কিডনি এই পটাশিয়াম আবার কিডনি রোগীদের জন্য আবার খারাপ, মারাত্মক হতে পারে। মারাত্মক খারাপ। তারা কিডনি রোগীদের হিমোগ্লোবিন কমছে এরিথ্রোপয়েটিনের অভাবে, কিন্তু তাদের ধারণা এই খাবারগুলো তো ডাক্তারবাবুরা বলেছিলেন যে হিমোগ্লোবিন বাড়ানোর জন্য, তারা আবার এই খাবারগুলো খেতে শুরু করেন কোনো মেডিকেল অ্যাডভাইস ছাড়া। তাদের ক্ষেত্রে পটাশিয়াম বেড়ে বিপদ হওয়ার সম্ভাবনা থাকে, অনেক বিপদ হয়েওছে। কিডনি রোগীদের ক্ষেত্রে কিন্তু শাক পাতা খাবার ক্ষেত্রে খুব পরিমিত খেতে হবে এবং নিয়ম মেনে খেতে হবে, পটাশিয়াম চেক করতে হবে, যদি খান অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ ছাড়া খাওয়া যাবে না। ম্যান্ডেটারি যে কি কি খাবেন, ডাক্তারবাবু যে গাইডলাইন দিয়ে দেবেন তার বাইরে কোনো রকম বুদ্ধি খাটিয়ে খেতে যাবেন না, একটা ওষুধও এক্সট্রা খেতে যাবেন না, কারণ তাদের সেটা ক্ষতি করতে পারে কিডনির, এবং তাদের কার্ডিয়াক হেলথেরও ক্ষতি করতে পারে, পটাশিয়াম বেড়ে গিয়ে সেগুলো ঝামেলা আছে। আর ভিটামিন B9 বা ফোলেট, যেটার অভাবেও অ্যানিমিয়া হয়, এটাও একটা পুষ্টি জাতীয় দ্রব্য। এই ফোলেট পাওয়া যায় শাকসবজি ফলমূলে বেশি, যে কোনো শাকসবজি যে কোনো ফলমূলে বেশি পাওয়া যায়। আর ভিটামিন B12 এর কথা যেটা বলছিলাম, ওটা রেড মিটে পাওয়া যায় বেশি, ডিমের কুসুমে কিছু পাওয়া যায়, কিছু ফর্টিফাইড খাবার দাবার থাকে সেগুলোতে পাওয়া যায়। তবে কিছু কিছু মানুষ যারা নিরামিষ খান তাদের ক্ষেত্রে এটা খুব কম থাকে, অনেকের ক্ষেত্রে আমি দেখেছি তাদের ট্যাবলেটস বা সাপ্লিমেন্ট খেতে হয়, কারো কারো করে ইঞ্জেকশনের প্রয়োজন হতে পারে। আচ্ছা, তার মানে যেটা বোঝা গেল যে খাবার দাবার তো প্রচুর আছে, কিন্তু আপনাকে বুঝে খেতে হবে যে আপনার মানে রক্তের হিমোগ্লোবিনের পরিমাণটা কেন কমেছে সেটাও জানা দরকার। যে খাবারগুলো আপনি বললেন সেগুলো তো ঠিকই আছে, আমরা খেতেই পারি। আচ্ছা, এবার আমি যেটা জানতে চাইবো যে কোনো বদঅভ্যাস বা কোনো খারাপ খাবার বা খারাপ লাইফস্টাইল কি আমাদের রক্তের হিমোগ্লোবিন কমিয়ে দিতে পারে? যারা স্মোকার এবং অ্যালকোহলিক তাদের হিমোগ্লোবিনের মাত্রা কম থাকে। আচ্ছা। 2 নম্বর, যারা খাবার খেয়েই চাক পান করেন, অনেকের চা, তাদের খাবারের মধ্যে যে লোহা থাকে সেটা শোষণ হতে পারে না, ট্যানিন আটকে দেয় আর কি সেটা। আচ্ছা আচ্ছা। তাদের ক্ষেত্রে অ্যানিমিয়া হওয়ার সম্ভাবনা বাড়ে, আয়রন ডেফিসিয়েন্সি হয়। আবার ভিটামিন সি খুব প্রয়োজন যে আমাদের রক্তে আয়রন শোষণের জন্য। যাদের শরীরে ভিটামিন সির অভাব আছে তাদের অ্যানিমিয়া হতে পারে এই একই কারণে। এমন কিছু মানুষ আছেন যারা ভাত, আলু সেদ্ধ এইসব খেয়েই থাকতে ভালোবাসেন, বা মাছ খেলেন, মাছের মধ্যে খুব কম আয়রন থাকে, কিন্তু তারা এমন খাবার দাবার খান না খুব একটা যেই খাবারগুলোর মধ্যে আয়রন থাকে, তাহলে সেগুলো তাদের অভাব শরীরের মধ্যে ঢোকে। আবার অনেকে ভীষণ খামখেয়ালি পনা করেন, মানে খেলেন আবার 2-4 দিন কম খাবার খেলেন, আবার ভালো করে খাচ্ছেন না, খাবার আছে কিন্তু জাঙ্ক ফুডের উপর বেশি থাকছেন, তাদের ক্ষেত্রে কিন্তু আয়রন ডেফিসিয়েন্সি খুব কমন। আচ্ছা। আর কিছু জায়গা থেকে ব্লাড লস হচ্ছে আমরা জানি, কিন্তু আমরা ডাক্তারের কাছে যাচ্ছি না, কিছুটা লজ্জা, কিছুটা ভয়, কিছুটা গাফিলতিতে, সেক্ষেত্রে কিন্তু হিমোগ্লোবিন কমবে। যেমন কারো পাইলস আছে, লজ্জা পেয়ে ডাক্তারের কাছে যাচ্ছি না, ব্লিডিং হচ্ছে, হিমোগ্লোবিন কমে যাবে। বা কারো মেনস্ট্রুয়াল ব্লিডিং বেশি হয়, তিনি ছোটবেলা থেকেই জানেন এটা আমার নর্মাল, অনেক হিমোগ্লোবিন কমে। এরকম অনেক পেশেন্ট দেখেছি যাদের
অল্প বয়সে হিমোগ্লোবিন 6.5-7 হয়ে গেছে, তাদের বিশেষ করে মেয়েদের আর কি, হ্যাঁ যাদের মহিলাদের। মেনস্ট্রুয়াল ইরেগুলারিটি আছে মহিলাদের, মানে তাদের কিছুটা নিউট্রিশনাল, কিছুটা মেনস্ট্রুয়াল ব্লিড বেশি হচ্ছে সেজন্য, তো তাদের ক্ষেত্রে এক্সট্রা এদের তো টেক ক্লান্তি কেয়ার করতে হবে। থাকবেই হ্যাঁ এবং হাঁপিয়ে উঠবেন যে কোনো কাজে। এক্স্যাক্টলি। আচ্ছা, এই যে আমরা আয়রনটা যে আমরা নিচ্ছি, আমি শুনেছি যে এই আয়রনটা আমাদের শরীরে ভিটামিন সি যদি অভাব থাকে সেক্ষেত্রে অ্যাবজর্ব হয় না বা শোষিত হয় না, এটা কতটা সত্যি? এটা একদমই সত্যি। আচ্ছা। ভিটামিন সি খুব প্রয়োজন আমাদের এই খাবার থেকে আয়রন শোষণের জন্য। সেই জন্য মানে যাদের হিমোগ্লোবিন কম থাকে তাদের আয়রন, যাদের সাপ্লিমেন্টস দেওয়া হয় বা যে আয়রন রিচ ফুড খেতে বলা হচ্ছে, তাদের বলা হয় যে আপনারা একটু লেবু টেবুগুলো খাবেন যাতে ভিটামিন সিটা বডির মধ্যে শরীরে যায়। কারো কারো ক্ষেত্রে এক্সট্রা ভিটামিন সি ট্যাবলেটও বাইরে থেকে খেতে দেওয়া হয়। আচ্ছা, এক্ষেত্রে আমার মনে হয় এটা বলা দরকার সবাইকে, আমি ভুল হতে পারি, সেটা হচ্ছে যত ভিটামিন সি সমৃদ্ধ যে সমস্ত ফলগুলো আছে তাতে পটাশিয়াম বেশি থাকে, তাহলে এগুলো মানে কিডনি রোগীরাও তো তাহলে খেতে পারবেন না। খেতে পারবেন না। মানে হয়তো আপনি বললেন যে এই খাবারগুলো খাবেন না বা শাক পাতাগুলো খাবেন না বিকজ পটাশিয়াম হাই থাকে। এবার হয়তো তারা যদি মনে করেন যে না আমি ভিটামিন সি খাবো তাতে আমার আয়রনটা শোষিত হবে, অ্যাবজর্ব হবে, কিন্তু এক্ষেত্রেও বিপদ, কারণ এক্ষেত্রেও পটাশিয়াম লেভেলটা এই টক ফলগুলিতে অনেক বেশি থাকে। আচ্ছা, আমরা আয়রন শোষণ হওয়ার কথা বলছিলাম, যে বিভিন্ন রকম ভিটামিন সি সমৃদ্ধ খাবারের কথা বলছিলাম যেগুলো খেলে আয়রন শোষিত হয়। আপনি এর মধ্যে বললেন যে চাটা আপনি অ্যাভয়েড করতে বললেন। আচ্ছা, কফির ক্ষেত্রেও কি সেম? কফির মধ্যে কিছুটা ট্যানিন থাকে আর পলিফেনলস থাকে। পলিফেনলসগুলো খুব হেল্পফুল, আমাদের অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে, কিন্তু মুশকিলটা হলো এটা হচ্ছে ওই নন হিম যে কম্পাউন্ডসগুলো থাকে তাকে বাইন্ড করে দেয়, ফলে আয়রনের শোষণ কমে যায়, আচ্ছা। যেটা এই খাবারের মধ্যে থেকে, ফলে আমাদের বডিতে আয়রন ডেফিসিয়েন্সি তৈরি হয়। সেজন্য কফি খেতে গেলে তাহলে 40-45 মিনিট পরে খেতে হবে খাবার। অনেকে খাবার খেতে খেতে কফি খান না, এই অভ্যাসটা ভালো না। আচ্ছা আচ্ছা, মানে আপনি খাবার দাবার খেলেন, দেন 40 মিনিট পর আপনি কফি খেতে পারেন, অসুবিধা কিছু না নেই। কোনো অসুবিধা। অনেকেই জানতে চান যে এমন কোনো উপায় আছে যে আমি 15 দিনেই আমি আমার এই ঘাটতি পূরণ করে ফেলতে পারবো আয়রনের? উপায় আছে, কিন্তু সেটা খাবার খেয়ে সম্ভব না যে এতটা 15 দিনের মধ্যে আপনি এত খাবার খেয়ে নিতে পারবেন না যে বডির আয়রন স্টোর যা কম ছিল, হয়তো ফেরিটিন ছিল 6, সেটা আপনাকে তুলতে হবে 80-90-100। সেটা কি 15 দিনে সম্ভব? সেটা সম্ভব না। 15 দিনে আপনি হিমোগ্লোবিন কিছুটা বাড়াতে পারবেন যদি ব্লাড ট্রান্সফিউশন কেউ নেয় বা আয়রন আইভি ইঞ্জেকশন পাওয়া যায় সেটা নেয়, তাতে আয়রন ঘাটতি কিছুটা কমে 15 দিনে অনেকে দেখেছি যে 1.5 থেকে 2 হিমোগ্লোবিন বেড়ে যেতে। আচ্ছা। কিন্তু বিদ্যুৎ গতিতে বেড়ে যাবে সেই খাবার খেলে 15 দিনের মধ্যে হিমোগ্লোবিন 6 থেকে 10 হয়ে যাবে, সেটা সম্ভব না। না, অনেক এগুলো অনেক মিথ। অনেকগুলো, মানে আমি এটা কেন আপনাকে জিজ্ঞাসা করলাম, কারণ দেখুন আমরা প্রায় 5-6 বছর ধরে আমরা যেটা ঠিকঠাক ইনফরমেশন সেটাই আমরা শেয়ার করার চেষ্টা করি। ইভেন আপনি দেখবেন আমাদের থাম্বনেলে কখনো কোনো রকম মিস ইনফরমেশন দেওয়া থাকে না। মিসলিডিং কিছু থাকে না। না, থাকে না। এবং আমরা দেখেছি মানে হেলথ চ্যানেলের নামে বহু চ্যানেল আছে যেখানে প্রচুর ভুলভাল তথ্য তাদের থাম্বনেলে ইউজ করে এবং তারা বলেনও। তো আমরা চেষ্টা করব যতটা মানুষকে, যতটুকু ঠিক সেটুকুই যাতে মানুষের কাছে পৌঁছায়। তার মানে যদি ভুলভাল কিছু পৌঁছে যায়, বরং মানে তিনি তো আমাদের অনুষ্ঠানটা দেখছেন, তিনি উপকৃত হবেন বলেই। এখন এখান থেকে যদি তিনি কোনো একটা খারাপ ইনফরমেশন বা ভুল তথ্য যদি যায়, তাহলে এটা বোধহয় আমাদের জন্যও খুব একটা ভালো হ্যাঁ, আমি নয়। অনেক ভিডিও এরকম দেখেছি যে এরকম 15 দিনে ডায়াবেটিস উধাও, হ্যাঁ, মানে হ্যাঁ, এইসব আর কি, মানে হ্যাঁ, হ্যাঁ। এগুলো খুবই মানে মিসলিডিং। এই ফল খেলে আর হবে না ডায়াবেটিস। হ্যাঁ, মানে এইরকম আমরা প্রচুর থাম্বনেল এবং ভিডিওস দেখি। তো যাই হোক, আমাদের তো অ্যাওয়্যার করে যেতে হবে এবং আমরা চেষ্টা করব এ দেশ মানে ভারত এবং বাংলাদেশ দু দেশেরই যত বাঙালি আছে তারা যেন সঠিক তথ্যটা তাদের কাছে পৌঁছায়। পৌঁছায়। আচ্ছা, এবার যেটা খুব কমন সেটা হচ্ছে যে অনেক ক্ষেত্রেই আমরা বাজার থেকে কিনে আমরা আয়রনের বড়িটা খাই। এই আয়রনের বড়িটা কি ওভার দ্য কাউন্টার খাওয়া যায় কি না, এবং যদি যায় তাহলে এটা আমরা কতদিন খাবো, এবং কখন আমি ডাক্তারের কাছে পৌঁছবো যে আমার আয়রনের ঘাটতি আমি পূরণ করতে পারিনি, আমি কুলেখাড়াও খেয়েছি, আমি আয়রনের ট্যাবলেটও খেয়েছি, আমি বেদানাও খেয়েছি, আমি খাসির মাংস খেয়েও দেখেছি, আমার আয়রনের ঘাটতি পূরণ হচ্ছে না, তাহলে আমি কখন ডাক্তারের কাছে যাব? মানে পরপর 3টে প্রশ্ন আর কি। হ্যাঁ, প্রথম প্রশ্নের আপনার উত্তর দিয়ে দিই যে ওভার দ্য কাউন্টার আয়রনের ট্যাবলেট কিনে খাওয়া যায় কিনা।
আচ্ছা ইন্ডিয়াতে ওভার দ্য কাউন্টার আয়রন ট্যাবলেট কিনতে পাওয়া যায়। আচ্ছা কিন্তু আপনি জানলেন কি করে যে আপনার হিমোগ্লোবিন কমটা আয়রন ডেফিসিয়েন্সি থেকেই হয়েছে? কেন আপনি আয়রন ট্যাবলেটটা না ডাক্তারকে দেখিয়ে খাবেন? বা আপনি ছোটবেলা থেকে জানেন যে আমার থ্যালাসেমিয়ার কেরিয়ার নন, বা আমার অন্য কোনো অসুখ নেই, আমার বোন ম্যারোরও কোনো অসুখ হয়নি রিসেন্টলি, সেটা যদি কনফার্মড হয়ে যায় এবং রক্তে যদি আয়রন কম বেরোয় টেস্টে বা ফেরিটিন কম থাকে, সেখানে ওভার দ্য কাউন্টার কিনে খাওয়া যায়। আপনার পরের প্রশ্নটাতে আসি, যে খাবার দাবার খেয়েছে কিন্তু ঘাটতি পূরণ হয়নি, সেই ক্ষেত্রে কি করবে? এর দুটো পার্ট আছে। এই ধরনের পেশেন্টের একটা আয়রন ডেফিসিয়েন্ট, যাতে আয়রন শরীরে কম আছে, আর আরেকটা আয়রন শরীরে নর্মাল আছে। আয়রন শরীরে নর্মাল আছে বলেই এমন কোনো অসুখ আছে যেটা আয়রনের খাবার দাবার খেয়ে, আয়রন রিচ ফুড খেয়ে বাড়েনি। তাহলে ইনার আরও কিছু ইনভেস্টিগেশন করতে হবে। আর যে গ্রুপটাতে আয়রন ডেফিসিয়েন্সি ছিল, সামহাও তার খাবারে যে আয়রন ছিল সেটা শোষণ হচ্ছে না। এই গ্রুপের ক্ষেত্রে আয়রন ইঞ্জেকশন নিলে রক্তে আয়রন লেভেল বাড়বে এবং তখন হিমোগ্লোবিন ঠিকঠাক হয়ে যাবে, নর্মাল হয়ে যাবে। এক্ষেত্রে দুটো। আর আপনার তৃতীয় প্রশ্ন, কখন ডাক্তারের কাছে পৌঁছাবে? আমি বলি হিমোগ্লোবিন কম থাকলেই আপনি ডাক্তারের কাছে পৌঁছান, যদি আপনার ডাক্তার অ্যাক্সেস করতে কোনো অসুবিধা না হয়। কারণ আমি বলবো, এই আয়রন ডেফিসিয়েন্সিটাও না একজন ডাক্তারের তত্ত্বাবধানে থেকে তার চিকিৎসা করা উচিত। কারণ যেহেতু কারণ বহু, বিবিধ কারণ আপনি বিবিধ বলেছেন, কারণ। এবং সেটা সামান্য থেকে একেবারে মারাত্মক কারণ পর্যন্ত হতে পারে। মানে এরকম সিমটম হয় পেশেন্টের, দেখেছি যে তার মেন্টাল ইরিটেবিলিটি হচ্ছে, মানে তার মুড সুইং করছে, এটা আয়রন ডেফিসিয়েন্সিতে হয়। আচ্ছা, মুড সুইংও আয়রন আয়রন ডেফিসিয়েন্সির জন্য ডেফিসিয়েন্সি, হতে পারে। চুল ওঠে, কারণ আমাদের আয়রন ডেফিসিয়েন্সিতে চুল ওঠে, মানে চুল পড়ে যাচ্ছে, সেটাও আয়রন ডেফিসিয়েন্সিতে হয়। চামড়া খসখসে হয়ে গেছে, থাইরয়েডের মনে হচ্ছে থাইরয়েড থেকে হবে, কিন্তু না, দেখা যাচ্ছে তার আয়রন ডেফিসিয়েন্সি আছে, হিমোগ্লোবিন কমে গেছে। এই যে ফ্যাকাশে হয়ে যাওয়া, হঠাৎ করে আগে যেরকম দেখতে ছিল এখন ফর্সা হয়ে গেছে, মানে হিমোগ্লোবিন অনেক কমে গেছে। ফলে ডাক্তারের কাছে যান, কি সিমটম থাকলো না থাকলো সেগুলো তো হলো, কিন্তু আচ্ছা আপনার কি মানে কখনো কি এরকম হবে যে দুর্বলতা হয়েছে মানেই আপনি ধরে নিন আমার হিমোগ্লোবিন কমেছে, হিমোগ্লোবিনের ট্যাবলেট খেতে শুরু করে দিলাম, আপনার থাইরয়েড হয়নি তার কি প্রমাণ আছে, বা আপনার ডায়াবেটিস হচ্ছে না তার কি প্রমাণ আছে? ঠিক ফলে না। আমার মনে হয় নিজে থেকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে যে অ্যাপগুলো আছে সেখানে কোয়েশ্চেন করে সেটার চিকিৎসা এখনো ততটা উন্নত তো হয়নি, মানে প্রথমে একজন চিকিৎসকের কাছে যাওয়া দরকার, এটাই আমার সাজেশন। আচ্ছা, এবার ঘটনা হচ্ছে যে একজন ভদ্রলোক বা ভদ্রমহিলা যিনি ভেবে নিয়েছেন তার হিমোগ্লোবিনের ঘাটতি আছে বা রক্তাল্পতা আছে বা আয়রনের ঘাটতি আছে, এবং তিনি বাজার থেকে এই ট্যাবলেট বা ক্যাপসুল কিনে খাওয়া শুরু করেছেন। তো এটার খারাপ এফেক্ট কি হতে পারে? কারণ তিনি পরীক্ষা করেননি এবং তিনি জানেনও না তার, হয়তো তার হিমোগ্লোবিনের ঘাটতি নয়, তার সমস্যাটা তৈরি হয়েছে থাইরয়েডের ডিসঅর্ডার বা থাইরয়েড ডিসঅর্ডারের জন্য। তো সেক্ষেত্রে এই যে মহিলা যিনি দোকান থেকে একটা আয়রনের বড়ি কিনে খাচ্ছেন বা আয়রনের সিরাপ কিনে খাচ্ছেন, তার ক্ষেত্রে কি কি সমস্যা দেখা দিতে পারে? এই যে আয়রনের বড়ি বা আয়রন ট্যাবলেট কিনে খাচ্ছেন, মনে করুন তার শরীরে আয়রনের আধিক্য আছে এমনিতে অলরেডি, যেমন থ্যালাসেমিয়া যাদের আছে বা থ্যালাসেমিয়া কেরিয়ার, তাদের আমরা আয়রন বেশি খেতে বলি না, কারণ তাদের আয়রন শরীরের মধ্যে জমা হতে থাকে। আচ্ছা। ফলে তারা হয়তো অন্য কোনো কারণে হিমোগ্লোবিন কমেছে, কিন্তু তিনি ভাবছেন আয়রন ডেফিসিয়েন্সি, ফলে সেই ট্যাবলেট বা সিরাপ কিনে খাচ্ছেন, তার শরীরে সেটা ক্ষতি করতে পারে। একজন মানুষ মনে করুন তার একটা টিউমার হয়েছে পেটে, সেখান থেকে তার হিমোগ্লোবিন কমছে, তাহলে কি আয়রন ট্যাবলেট খেয়ে তার হিমোগ্লোবিন দীর্ঘকাল ধরে ঠিক থাকবে? সেটাই। সেটা তো থাকার কথা না। হ্যাঁ, বা কারো একটা পেটের টিউমার হয়েছে মনে করো, সেই ক্ষেত্রে কি এই আয়রন ট্যাবলেট বা সিরাপ খেয়ে দীর্ঘস্থায়ী এই হিমোগ্লোবিন বেশি থাকবে ব্লাডে? সেরকম থাকবে না। না। তো অনেক কারণ আছে। প্রথম থেকেই ওভার দ্য কাউন্টার ওষুধ খাবার প্রবণতা আমাদের কমাতে হবে, এটাই আমার বরাবরই বক্তব্য ছিল আমরা যখন ভিডিও বানানো শুরু করি। কারণ ওভার দ্য কাউন্টার ওষুধ খেয়ে বেশিরভাগ ক্ষেত্রে আমরা নিজেদের ক্ষতি করি। একদমই ওভার তাই। দ্য কাউন্টার ওষুধ খেয়ে যে রোগগুলো সারে সেই রোগগুলো ওষুধ না খেয়েও সারত। একটা ভাইরাল ইনফেকশন 3 দিন ওষুধ খেয়েও সারবে, 3 দিন ওষুধ না খেলেও সারবে, সেই ক্ষেত্রগুলোর কথা আমি বলছি। বা একটা অ্যাসিডিটি হচ্ছে, সেক্ষেত্রে আপনি 2-4 দিন একটা ওভার দ্য কাউন্টার ওষুধ খেলেন। কিন্তু যে রোগগুলো একটু সিরিয়াস, যেগুলো নিয়ে চিন্তা করার প্রয়োজন আছে, সেগুলো আমার মনে হয় ওভার দ্য কাউন্টার মেডিকেশন বা ম্যানেজ করার কোনো মানে হয় না।
আমরা সবসময় বলে থাকি যে ওভার দ্য কাউন্টার যে মেডিসিনসগুলো আছে পারলে আপনারা অ্যাভয়েড করুন। মানে একটা দিন দুটো দিন ঠিক আছে, তার বেশি হলে মুশকিল আছে। এক্স্যাক্টলি। আচ্ছা, এইবার একটা উল্টো প্রশ্ন করব যে এমন কি হতে পারে যে কারো শরীরে বা কারো রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ স্বাভাবিক তুলনায় বেশি, এরকম কি হতে পারে? পুরুষ মানুষদের ক্ষেত্রে হিমোগ্লোবিন কত নর্মাল ভাবি যে 13 থেকে 17, মহিলাদের ক্ষেত্রে মোটামুটি ওই 11 থেকে 15 মধ্যে থাকে মহিলাদের, সাধারণত 11 থেকে 13-র মধ্যে থাকে। কিন্তু এরকম পেশেন্ট আমাদের কাছে আসে যদি হিমোগ্লোবিন 19, তাতে পলিসাইথেমিয়া বলে একটা অসুখ আছে যেক্ষেত্রে হিমোগ্লোবিন স্বাভাবিকের তুলনায় বেশি থাকে। আচ্ছা। কেউ স্মোকার, তার বাড়বে হিমোগ্লোবিন, কারণ শরীরের মধ্যে অক্সিজেনের ঘাটতি হয়, কম্পেনসেটরি ইনক্রিজ করে দেয় বডি, হিমোগ্লোবিন প্রোডাকশন বাড়িয়ে দেয়। কেউ হাই অল্টিটিউডে থাকে পাহাড়ের ওপরে, তার হিমোগ্লোবিন বেশি থাকবে। কারো অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া আছে, মাঝে মাঝে রক্তে অক্সিজেন পড়ে যায়, তার জন্য হিমোগ্লোবিন বেড়ে যায়। কেউ মনে করুন প্রচুর ননভেজ খাবার খান, প্রোটিন খান, প্রচুর রেড মিট খাচ্ছেন ইত্যাদি, তার ক্ষেত্রে বাড়বে। পলিসাইথেমিয়া ভেরা বলে একটা বোন ম্যারোর ক্যান্সারের মতো অসুখ আছে যাতে বেশি হিমোগ্লোবিন প্রোডাকশন হয়। ফলে এরকম অসুখও আছে যেখানে হিমোগ্লোবিন বেশি থাকে। আচ্ছা, তার মানে আমরা মোটামুটি হিমোগ্লোবিন নিয়ে মোটামুটি অনেকটাই আলোচনা করলাম এবং বোঝার চেষ্টা করলাম কোন কোন কারণের জন্য হিমোগ্লোবিন আমাদের রক্তে কমে আসে এবং কিভাবে আমরা এটাকে বাড়াতে পারি। তো ঘটনা যেটা হলো সেটা হচ্ছে শরীর আপনার দুর্বল লাগতে পারে, আপনার শ্বাসকষ্টও হতে পারে, কিন্তু সর্বক্ষেত্রেই যে আপনার রক্তে হিমোগ্লোবিনের ঘাটতি আছে তেমনটা কিন্তু নয়, অন্য অন্য কারণের জন্যও হতে পারে। তবে সাধারণত দেখা গেছে যে হিমোগ্লোবিনের ঘাটতি মূলত দায়ী, কিন্তু যদি তাই হয় তাহলে আপনি একজন চিকিৎসকের কাছে যান, পরীক্ষা করে দেখুন যে কেন আপনার রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কম আছে, তারপরে সেই বুঝে ওষুধ খান। কারণ ওভার দ্য কাউন্টার এই যে আয়রনের ওষুধগুলো যদি আপনারা কিনে খান তাহলে কিন্তু হিতে বিপরীত হতে পারে। এবং ঘরোয়া উপায়ে কিভাবে আপনারা হিমোগ্লোবিন বাড়াবেন সেটা নিয়ে তো আমরা আলোচনা করলামই। এরপরও যদি আপনাদের কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে আপনারা করতেই পারেন, আমরা তার যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো এপিসোডে। নমস্কার। নমস্কার।